দেখো, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থে 4টি প্রবন্ধ তোমাদের পাঠ্য। হ্যাঁ, তার মধ্যে একদম প্রথমে আছে বই পড়া, বই কেনা প্রবন্ধ। তো এইখানে বই কেনা মানে কি? সাধারণত তিনি এই প্রবন্ধটা লিখেছেন আমাদেরকে বইয়ের গুরুত্ব বোঝানোর জন্য, যে বইটা দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। দেখো, সব দিকে নোট ভিত্তিক পড়ানো বা এই টাইপের সব কিছু হয়। তো মেন যেই কারণে বইটা দেওয়া হয় স্কুল থেকে, বইগুলো কেউ পড়ে না। আদার্স বই তো দূরের কথা, পাঠ্য বই কেউ পড়তে চায় না। তো এই বই কেনা প্রবন্ধে তিনি দেখিয়েছেন যে বইয়ের গুরুত্ব কতখানি। যদি আমরা আমাদেরকে কম্পিউটারের সঙ্গে তুলনা করি, তাহলে ওই হার্ডওয়্যার তো আমাদের ওই সায়েন্স বলা যেতে পারে, হার্ডওয়্যার, ঠিক আছে, যেটা ব্রেনের কাজ করে। আর সফটওয়্যারের কাজ করে হচ্ছে এই আর্টস বা সাহিত্য বা কলা, বুঝেছো? তার কারণ হচ্ছে মন উন্নত করার জন্য শুধু ব্রেন উন্নত হলে হবে না, তার সঙ্গে মনটাও উন্নত হলে তারপরে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে, ঠিক আছে? তাই জন্যে বই পড়ার মাধ্যমে যে জ্ঞান লাভ হয়, হ্যাঁ, সেই জ্ঞানটাই কিন্তু আমাদের মনের চোখটা খুলে দেয়, ঠিক আছে? তো বইগুলো পড়ার সাধারণত অনেকের নেশায় পেয়ে যায়। যারা একবার বই পড়ার নেশায় পেয়ে যায়, তারা দেখবা অন্য কিছু বাদ দিয়ে সারাদিন বই পড়ে, বুঝছো? তো এখন সেই জায়গায় অন্য অনেক রকম নেশা সেই জায়গা দখল করে নিয়েছে, ওই জন্যে বইয়ের নেশাটা বাদ চলে গেছে। এই দেখো, কম্পিউটার, গেম খেলা থেকে শুরু করে ট্যাব থেকে মোবাইলে বিভিন্ন রকম গেম খেলা, তো এইগুলো কিন্তু একরকম নেশার মধ্যেই পড়ে। তো ওই টাইমটা দেখো, যে টাইমটা সে গেম খেললো, টাইমটা সে ওয়েস্ট করলো, টাইমটার কোনো দাম থাকলো না। কিন্তু যদি সে বই পড়তো, তাহলে কিন্তু তার জ্ঞান লাভ হলো। অর্থাৎ যারা বই পড়ছে তারা দিন দিন জ্ঞানী হয়ে উঠছে, আর যারা ফোন নিয়ে গেম খেলছে বা অন্যান্য নেশার মধ্যে পড়ে রয়েছে, তারা দিন দিন অধোগতিতে চলে যাচ্ছে। তারা কী করে? তারা চেষ্টা করে তাদের টাকা পয়সা দিয়ে সেই জায়গাটা মেক আপ করা, কোনো জায়গায় চান্স পাওয়া বা কোনো জায়গায় কিছু করা, সেখানে টাকা পয়সা দিয়ে ঢোকা। তার ফলে গিয়ে মানুষ দিন দিন অযোগ্য সমাজ তৈরি করছে, বুঝছো? তাই বই কেনা বা বই পড়ার গুরুত্ব কতখানি, সেই বিষয়ের কিছু তথ্য তিনি, অর্থাৎ প্রাবন্ধিক, এখানে উল্লেখ করেছেন। দেখো, প্রথম থেকেই পড়লে বোঝা যাবে। বলছে, মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতা করে না কেন, হ্যাঁ, মাছি ধরাতে কত শক্ত পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ সাধারণ লোক বলতে বলে দিয়েছে যে মাছি মারা কঠিন, কিন্তু কেন যে কঠিন সেটা পর্যবেক্ষণ করার পরে বোঝা যাচ্ছে। কেন? তার কারণ মাছি যখনই ধরতে যাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সে উড়ে পালিয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে না। যখন বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করা হলো, তখন দেখা হলো মাছির মাথা জুড়ে অজস্র চোখ রয়েছে। সে 360 ডিগ্রি দেখতে পায়, সব দিক দেখতে পায়। তাই যেদিক দিয়ে ধরতে যায় না কেন, পিছন দিক দিয়ে বা সামনের দিক দিয়ে বা সাইড দিয়ে, ও দেখতে পেয়ে উড়ে যাবে। হ্যাঁ, এইবার এই বিষয় নিয়ে গুণীগানী লোক আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন যে, হায়, আমার মাথার দিকে চোখ বসানো থাকলে, চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে আচক্রবাল বিস্তৃত, মানে দিগন্ত। দিগন্ত বলতে কি? সব দিক, আমি যেখানে আছি সেখান থেকে 360 ডিগ্রিকে বলা হয় আচক্রবাল বিস্তৃত। চক্রবাল বলতে দিগন্ত, ঠিক আছে? যতদূর চোখ যাবে ততদূর। বলতে এই সুন্দর ধরনের সৌন্দর্য আমি একবার দেখতে পেতাম। কথাটা যে খাঁটি, চোখ বন্ধ করেই ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন আফসোস ছাড়া আর অন্য কিছু করার থাকে না। অর্থাৎ এখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। অর্থাৎ ফ্রান্স চাইছেন কি, আমার আরও চোখ হোক, সেটা যা দেখে যেন, সেটার দ্বারা যেন আমি আরও পুরো পৃথিবীকে একসঙ্গে দেখতে পাই। আর সাধারণ মানুষগুলো যারা বইয়ের বিপক্ষে, তারা ওই আরব্য রজনী উপন্যাসে সেই দৈত্যের মতন এক চোখ নিয়েই, যারা দেখবা জ্ঞান বেশি, তুমি কোনোদিন দেখবা না তারা ঝগড়া ঝামেলা বা ঝঞ্ঝাট করে। এদের জ্ঞান কম, তারাই দেখবা চেঁচামেচি, চিৎকার, ঝামেলা। একটা প্রকৃতপক্ষে উদাহরণ যেটা এখন দেখতে পাচ্ছি, এই দেখো বাংলাদেশ,
যে প্রকৃত জ্ঞান ওখানে কী রয়েছে। তাহলে ভাবো যাদের জ্ঞানের ভাণ্ডার কম, তাদের ওই মুখে মারিতম জগৎ, বুঝেছো? তারা কিছু বুঝবে না, সুঝবে না, তারা চেঁচামেচি করবে। জ্ঞান নেই মানুষরা কিন্তু চুপচাপ থাকে। তাই বলছে যে সাধারণ মানুষ কিন্তু ওই রকম এর মতন হয়ে গেছে, এক চোখে দৈত্যের মতো। আর যারা জ্ঞানী মানুষ তারা প্রতিনিয়ত একটা একটা করে চোখ ঠিক বাড়িয়ে যাচ্ছে। এই চোখটা কোন চোখ? এটা হচ্ছে জ্ঞানের চোখ, ঠিক আছে? তাই বলছে আমি যতবারই পুঁথি পড়তে থাকি না কেন, আমার একটা করে চোখ তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ জ্ঞানচক্ষু উন্মোচন হয়, আমি কিছু না কিছু জ্ঞান লাভ করি। পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘুত করি চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙায়। অর্থাৎ বলা হচ্ছে যে আরব রজনীর উপন্যাসের একটা দৈত্য রয়েছে যার একটা চোখ ছিল। সে খালি, এবার দৈত্য মানে বুঝতে পারছো, সে রাগী হবে আর ঘুত করা। সেই একচোখা দৈত্যের সঙ্গে বাঙালিদের তুলনা করা হয়েছে। অর্থাৎ বাঙালি হচ্ছে এই বইয়ের বিষয়ে অত বেশি আগ্রহ দেখায় না, ঠিক আছে? কিন্তু আর সব সভ্য জাত তারা কিন্তু দিন দিন বই পড়ে আরও বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে, দিন দিন আরও বেশি তাদের চোখ তৈরি হচ্ছে। চোখ বাড়াবার পন্থাটা কী? দুটো জিনিস বলেছেন চোখ বাড়াবার পন্থা সম্পর্কে। তিনি বলেছেন যে বই পড়তে হবে, দুই ভ্রমণ করতে হবে। এই দুটোর মাধ্যমে চোখ বাড়ানো সম্ভব মানুষের। চোখ মানে জ্ঞান চক্ষু। আমি কোনো জায়গায় গিয়ে সেখানের সম্পর্কে আমি জ্ঞান লাভ করছি, অথবা আমি বই পড়ে সেখানের সম্পর্কে আমি জ্ঞান লাভ করছি। মনে করো দার্জিলিং আমি ঘুরতে যাইনি, কিন্তু আমি একজন দার্জিলিংয়ের ভ্রমণ বৃত্তান্ত পড়েছি। আমি সেই দার্জিলিং ভ্রমণ বৃত্তান্ত পড়ে আমি সেই সম্পর্কে জানতে পারছি, আবার আমি প্র্যাকটিক্যালি সেখানে গিয়েও জানতে পারছি। এবার কোনটা খরচ সাপেক্ষ? আমি একটা 50 টাকার বই কিনে আমি সব দার্জিলিং সম্পর্কে জেনে নিচ্ছি, আবার হচ্ছে আমি সেটা 10,000 টাকা খরচা করে সেখানে ঘুরতে গিয়ে আমি অর্জন করছি। তো কোনটা বেশি সহজ? বই পড়াটা সহজ, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয়টা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না। মনের চোখ ফোটানোর আরেকটা প্রয়োজন আছে। শুধু এই জন্যই মনের চোখ না, শুধু জ্ঞানের ভাণ্ডার বাড়ানোর জন্যই না, আরেকটা প্রয়োজন আছে। সেটা কী বলছে? সেই প্রসঙ্গে আবার বার্ট্রান্ড রাসেল বলেছেন যে সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। অর্থাৎ ধরো তুমি ব্যক্তিগত জীবনে নানা সমস্যায় ভোগ করছো, নানা সমস্যায় ভুগছো, তো সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কী করে? সেটা তো আমার তো প্রতিনিয়ত ভোগ করতে পারবো না, সেটাকে উদ্ধার করতে হবে। কীভাবে নিজেদেরকে কীভাবে উদ্ধার করবো তার থেকে? তখন আমরা বই পড়ব। বই পড়লে কী হয়? আমরা সেই তথাকথিত জগৎ থেকে, অর্থাৎ যেখানে আমি অসন্তুষ্ট নই, সেখান থেকেই খানিকটা সরে এসে আমি স্বস্তি পাচ্ছি। অর্থাৎ আমার ব্রেনটা তখন ওই দিকটা চিন্তাভাবনা ছেড়ে দিয়ে তখন সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতে, যে বিষয়টা সে পড়ছে, তখন একটুখানি মাইন্ডটা সেখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে গিয়ে কিন্তু মনে যন্ত্রণা কিছুটা কমলো। অর্থাৎ এই কারণেও কিন্তু চোখ ফোটানোর দরকার আছে। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন কুলিয়ে না উঠতে পারলে ইতিহাস হার মারলে ভূগোল, আরও কত কী। তার মানে শুধু যে তোমার একটা বই পড়তে হবে এরকম কোনো বিষয় নেই। তুমি তোমার যেটা ভালো লাগে পড়তে, এত বিষয় আছে, একদিন ভাবলে অবাক হয়ে যাবে। প্রায় 36 থেকে 40 রকমের বিষয় আছে, বাংলা, ইতিহাস, ভূগোল এরকম টাইপের, ঠিক আছে? তো এই এত বিষয় থাকতে, ধরো আমার একটা বিষয় ভালো লাগে, অন্য কিছু বললাম, সোশ্যোলজি ভালো লাগছে না সাইকোলজি বললাম, সাইকোলজি ভালো লাগছে না বায়োলজি বললাম। আমার যেটা ইচ্ছা, যেটা পছন্দ, যেটা পড়তে ভালো লাগছে, আমি সেটাই পড়ে তার মধ্যে আমি ডুব দেবো আর নিজের জ্ঞানেদের বাড়াবো। কিন্তু প্রশ্ন, ওই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে? বই পড়ে, দেশ ভ্রমণ করে, এই যে একটু আগে আমি যেটা বললাম। সেই প্রসঙ্গে অমর খৈয়ামর বলেছেন, যেটা বলেছেন তার ইংরেজি একটা প্রবাদ তিনি বলেছেন, ইংরেজি কবিতার লাইন, সেটাই পরে অনুবাদ মানে ব্যাখ্যা করা আছে যে রুটি মদ ফুরিয়ে যাবে। অর্থাৎ আমাদের পেটের যে চাহিদা বা আমাদের ওই যে মদের আসক্তি, ধরো মনে করো মদ ফুরিয়ে যাওয়া মানে কি? ধরো মনে করো কারোর কেনার সামর্থ্য নেই, ধরো সে মদ খেয়ে নেশা করে, তার দৈহিক মানে তার দৈনিক যে সমস্যাগুলো, সেগুলোই নুন কবিতা যেমন পড়েছিলে, ওই সে রাত্রে গাঁজায় টান দেয়। তো সে কী করছে? সাধারণ জীবন থেকে সে কিন্তু নেশার আচ্ছন্ন হয়ে ভুলে থাকছে সাধারণ যে জীবনযাপনটা। তো এইবার আমাদের সমস্যাগুলো আমরা এইভাবেও ভুলতে পারি, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। আর তার সঙ্গে লিভারেরও 12টা বাজবে, ঠিক আছে? তাহলে তার জন্য কী করা যেতে পারে? এই বই একমাত্র উপায়।
বলছে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, অর্থাৎ এখন অপোজিট সেক্স অ্যাট্রাকশান, অর্থাৎ ছেলের মেয়েদের প্রতি অ্যাট্রাকশান, মেয়ের ছেলেদের প্রতি অ্যাট্রাকশান, এইটা এখন উভয়েরই খুব ভালো লাগবে। কিন্তু কতদিন? বিয়ে করার 1 বছর পরে তখন ওই ক্যাটরিনা কাইফও কাজের মাসি হয়ে যাবে, আর ভাল লাগবে না। ঠিক আছে? তাই বলছে, সেটা যেটা বলেছে সেটা আমি র ফর্মে বললাম, যে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, অর্থাৎ যেখানে আমি এত রোমান্স পেয়েছি সেইখানটা একদিন নির্জীব হয়ে উঠবে, সেখানে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। যদিও এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের অনেক আছে। হ্যাঁ, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয় তো। এবার যারা বই পড়া শুরু করবে, এই নেশার কোনো অন্ত নেই, মানে এ কোনো দিন ফুরাবে না। তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি। অর্থাৎ তিনি ভাবতেন, আমি যদি স্বর্গে চলে যাই, তাহলে আমি ফিরিস্তি ফিরিস্তি বলতে লিস্ট, আমি কী কী নিয়ে যাব সেখানে একটা লিস্ট তৈরি করছি। তার মধ্যে তিনি বইয়ের উল্লেখও করেছিলেন যে আমি বইও সেখানে নিয়ে যেতে চাই। আর খৈজাম তো ছিলেন মুসলিম, মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মুহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে আছে আল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আর কলমের আশ্রয় তো পুস্তকে, অর্থাৎ পুস্তক পড়লেই আমরা সমস্ত ধর্মের সমস্ত জ্ঞান আমরা পেয়ে যাচ্ছি, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে সাম্যবাদী কবিতায়। সকল কালের সকল জ্ঞান রয়েছে কেতাবের মধ্যেই। বাইবেল শব্দের অর্থ দ্য পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক, অর্থাৎ বই। কিন্তু বাইবেল শব্দের অর্থও কিন্তু বই, অর্থাৎ একটা ধর্মগ্রন্থ হচ্ছে বই, যার অর্থ হচ্ছে বই। বাইবেল কথার অর্থ বই। যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্নহন্তা রূপে স্মরণ করতে হয়, তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা। জনগণ যদি পুস্তককে সম্মান করতে না শেখে, তাহলে তারা দেবভ্রষ্ট হবে। অর্থাৎ কি, আমরা তো ভগবানকে শ্রদ্ধা করি, আমরা যে কোনো পুজো করার আগে গণপতির পুজো হয়। ঠিক আছে? তো গণ অর্থাৎ জনগণ, আর পতি বলতে তাদের প্রভু বা স্বামী, অর্থাৎ সাধারণ জনসাধারণের প্রতিনিধি বা প্রভু হচ্ছে গণেশ। তাই বলা হচ্ছে যে যখন আহ, একটা মহাকাব্য মহাভারত তিনি কিন্তু 30 বছর ধরে নিজেই লিখেছিলেন। তাহলে আমি যদি বইকে সম্মান করতে না পারি, তার লেখাকে সম্মান করতে না পারি, আমরা যদি মহাভারতটা নাই পড়ি, তাহলে তাকেই অসম্মান করা হচ্ছে। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না, কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনেন না। তার ওই মুখে ওই এক কথা, অত কাঁচা পয়া কোথায় পাবো কোথায়, অত কাঁচা পয়া কোথায় বাবা যে বই কিনবো। অত কাঁচা পয়সা আমার নেই যে বই কিনে পড়তে যাব। এটা সব বাঙালিদেরই একটাই কথা। তাই ওরা ধর্মের কাহিনীর প্রতি কোনো আকর্ষণ নেই। কথাটার মধ্যে একটুখানি সত্যি কনিষ্ঠ পরিমাণ লুকানো রয়েছে। মানে বলছে একটুখানি তার মধ্যে সত্যি আছে, সবটাই যে মিথ্যে কথা বলছে বাঙালি তাও না, কিছু একটু সত্যি আছে। কিন্তু সবটা সত্যি বলছে না সে। কিছু সত্যি কোনটা বলছে, যে বই কিনতে গেলে যেই পরিমাণ টাকা প্রকাশকরা তার জন্য নির্ধারণ করে রাখে যে এই বইয়ের দাম এত, আদতে সেও অনেক বেশি দাম ঠিক করে রেখেছে, বইয়ের দাম অনুযায়ী তারা অনেক বেশি দাম করে রেখেছে। সেই প্রসঙ্গে প্রাবন্ধিক আবার বলেছেন যে আমরা যদি অন্যান্য দেশ দেখি, হ্যাঁ ফ্রান্সই দেখি, ফরাসি ভাষার যদি কোনো বই আমরা দেখি, তো সেইখানে যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা পাঁচ শিখেই ভালো ভালো বই পেয়ে যাওয়া যেত। কিন্তু বাঙালিদের বইয়ের দাম অনেকখানি। ঠিক আছে? তাই জন্য বইয়ের দিকে তারা কিনতে ঝুঁকছে না। এটা হচ্ছে সামান্য সত্যি। বেশিরভাগ সত্যি কোনটা, সে বই পড়তে তার অনীহা, তার বই পড়ার ইচ্ছা নেই, তাই জন্য সে এই কথাটা বলছে। ঠিক আছে? তাহলে 80% সে মিথ্যে বলছে, 20% সত্যি বলছে। 20% সত্যিটা এই যে বইয়ের দামটা বেশি, 20% সত্যি। যদি ইচ্ছা হয় তাহলে বই বাঙালি কিনতে পারে। ঠিক আছে? তাই বলছে আগে ফরাসি আচ্ছা, যদি এই বইয়ের দাম কমানো যায়, হ্যাঁ, সেই প্রসঙ্গ আবার প্রকাশকের সঙ্গে তার একটা মতভেদ পাওয়া গেছে। প্রকাশক বলছে আমি বইয়ের দাম যে কমাবো, তাহলে আমার তো লস হয়ে যাবে। তাহলে এক কাজ হোক, যদি পাঠক বাড়ে
তাহলে আমি বইয়ের দাম কমাবো। তাই পাঠক বাড়বে কী করে বইয়ের দাম না কমালে? তাহলে একে অপরের বিপরীত সম্পর্ক হয়ে যাচ্ছে। বলছে পাঠক বাড়ুক, আমি বইয়ের দাম কমাবো, কেন বই তখন সস্তা। যেমন দেখো, তোমরা এক লটে অনেক কিছু কিনলে যেমন দাম অনেকটা কম হয়, তেমন একটা সিঙ্গেল পিস কিনতে গেলে দাম অনেকটা বেশি হয়। তাই সে যখন ছাপাবে বইটা তখন লটে ছাপায়, কতটা ছাপাচ্ছে তার উপর দাম নির্ধারণ করা যায়। ঠিক আছে, এইবার বলছে যদি পাঠকের সংখ্যা বাড়ে, আমি 100টার জায়গায় যদি আমি 1000টা বই ছাপাতে পারি, সেই তুলনায় বইয়ের দাম কিছুটা কমানো যাবে। ঠিক আছে, এবার উল্টো দিক দিয়ে পাঠক বলছে বইয়ের দাম কমলে তারপরে আমি বই কিনবো, তাহলে বিপরীত সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, বলছে আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো বই এক ঝটকায় 20,000-এ ছাপাতে পারে, আমাদের নামিশ্বাস ছুটে যাবে 2,000 ছাপাতে গেলেই, বেশি ছাপিয়ে দেউলিয়া হবে নাকি? অর্থাৎ বলছে কি, ফরাসিতে অনেক টাকা পয়সা আছে, ইচ্ছা করলে 2,000 কপি বের করে দিতে পারে, কিন্তু আমরা পাবো কোথার থেকে? অত টাকা তো আমাদের নেই। আগের দিনে প্রশ্ন করেছিল যে বইয়ে যে লেখা হচ্ছে, বই ছাপা হচ্ছে, এতগুলো বই বিক্রি হচ্ছে, এর লেখার দাম কি, যে এটা মানে বইয়ের দামগুলোর কি একটা পার্সেন্টেজ যে রাইটার সে লিখছে সে কি পায়? এটা হচ্ছে মেন প্রশ্ন, তাই তো? এটা হচ্ছে বইয়ের কত কবে বিক্রি হচ্ছে এর সঙ্গে ওই যে লিখছে তার কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে প্রকাশক আর রাইটার, লেখক দুজন ভিন্ন। প্রকাশক কী করছে, রাইটারদের কাছ থেকে বই মানে লেখাটা নিচ্ছে, সে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে, তো সেই পর্যন্তই রাইটারের সীমাবদ্ধ। তারপরে রাইটার দেখবে না ও কী করছে, লেখাটা নিয়ে কী করলো, ও সিনেমায় ছাপাতে দিল না কোথায় দিল, সেই বিষয়ে রাইটারের কোনো আগ্রহ নেই। রাইটারের ওই বইটা প্রকাশকদেরই তো লাভ, প্রকাশকদেরই তো লাভ। যে রাইটার তার তো হিসাব মতো কখন লাভ, মনে করো একটা বই ছাপানোর পরে সেই বইটা হচ্ছে প্রচুর ডিমান্ড বেড়ে গেল, অর্থাৎ তার লেখাটা খুব কোয়ালিটির লেখা, তখন রাইটার নিজের মূল্য নির্ধারণ করবে যে আমাকে এত টাকা দিতে হবে, তারপরে আমি বই আমার লেখা দেবো। বুঝে গেল এইখানে আসল বিষয়। না না, আমাদের সব আমাদের এখন তো অনেক ছোট মাপের। এখন মেনলি যখন অনেক 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 ছাপা টাপা হবে তখন কি একটা দাম পাওয়া যায়। বুঝা গেল? আচ্ছা, তাই এই অচ্ছেদ্য চক্র, বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না, যেটা আমি বললাম। তাই বলছে এই চক্র ছিন্ন করতে হবে। করবে কে, প্রকাশক না ক্রেতা? মানে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা কে করবে? আচ্ছা, এমনি বাঙালি এক্সপেরিমেন্ট করতে নারাজ, প্রকাশকও নারাজ, তার কারণ প্রকাশক যদি বেশি ছাপাতে যায় হয়তো বই বিক্রি হলো না, দেউলে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু বই কিনে তো কেউ কখনো দেউলে হয় না। তাই বলছে কি, প্রকাশকের থেকে পাঠকদের দায়িত্বটা আরও বেশি। প্রকাশক একবারে হয়তো অনেক বই ছাপাতে পারছে না তা দেউলে হয়ে যাওয়ার ভয়ে, কিন্তু পাঠক তো পারে। প্রকাশক 1,00,000 টাকা হয়তো ছাপাতে লাগছে বইটা, যে বইটার দাম হচ্ছে 200 টাকা, সেটা তো আর দেউলে হয়ে যাচ্ছে না কেউ বই কিনে। তাহলে বলছে আমাদের পাঠকের বেশি আগ্রহ থাকা উচিত বই কেনার প্রতি। এই যে এখন দেখো এত বই মেলাটা হয়, বই মেলাটা কি এখন কি হয়, ওই ঘুরতে যায় লোকে, বই কিনতে কেউ যায় না। কজন যায়? খুব বেশি লোক বই কিনতে যায় না, বই নিয়ে ছবি তুলতে যায়, যে কতগুলো বই কিনেছি দেখো, বা বই এতগুলো বই দেখছি, ওই নিয়ে অনেক ছবি টবি তোলে। অনেকে একটু জ্ঞানী দেখাতে যায়, অনেকে অনেকে আবার হচ্ছে জ্ঞানী দেখাতে যায় যে আমি বই মেলায় এসেছি, কত বই ঘুটে ঘুটে দেখছি, আমার কত আগ্রহ। আদতে সেটা হচ্ছে ওই মানে নিজেকে একটু করে দেখানো, বইয়ের বিশাল ভালোবাসি এই হিসেবে দেখানো। ভেবেচিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঠক বই বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে, তারপর চোখ চেখে চেখে সুখ করে এবং সর্বশেষে সে কোনো খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তারই মধ্যিখানে। তার মানে কি বলছে, সংসারী লোকরাও বই কেনে, যখন দেখা যাচ্ছে সে বইটা একটা অবলম্বন হিসেবে পেয়ে গেল, তখন সে বই কেনে। আর পাঠক যে বেশি মানে সবসময় পড়তে সে আগ্রহী, পড়তে ভালোবাসে, এরকম লোক কী করে, প্রথমটাই দাঁত মুখ খিচিয়ে বই কেনে, এটা কিনলাম, যা হোক এটা কিনেই ফেলি, এরকম একটা ব্যাপার। তারপর যখন সেটা চাখতে শুরু করলো, যে টেস্টটা ভালো লাগছে, বইটা পড়তে তো ভালো লাগছে, তাহলে এই রকম তো আরও অনেক বই আছে, অন্য টাইপের বই আছে। যেমন মুভি দেখা, তুমি ভাবো একটা সিম্পল মুভি আমি দেখলাম, দেখার পরে মনে হলো বাহ, এটা একটা মুভি হলে ভালো লাগতো। বা অন্য টাইপের একটা মুভি, একটা কমেডি মুভি দেখলাম, একটা হরর মুভি দেখি, তো একটা হরর মুভি দেখলাম, একটা লাভ স্টোরি দেখি, তো
তো এরকমভাবে কিন্তু বইয়েও তো একই, আসলে ফিল্মগুলো কি, বইগুলো নিয়েই তো ফিল্ম করা। হ্যাঁ, একটা ভার্চুয়াল যেটা ওই স্ক্রিনের মধ্যে থাকছে, আর একটা সামনে বই পড়তে হচ্ছে। তাহলে বলছে পার পাঠক পণ্য খিচিয়ে কিনলো, তারপরে চেকে চেকে যখন সুখ করছে, তারপরে সে খ্যাপা হয়ে গেল বই কেনার জন্য। টাকা পেলেই সে বই কিনতে যাচ্ছে। মানে মদের ঘরে মাতাল্লা যেমন করে, যখনই টাকা পায় যেভাবে হোক টাকা ইনকাম করে ওই মদ কিনে খেয়ে নেশা করে, নেশায় বুঁদ হয়ে থাকে, ঠিক সেরকমভাবে বইয়েরও ওরকম নেশা আছে। যখন বই কেনা নেশায় পাবে, তখন কিন্তু এরকম সেই পাগলের মতন বই কেনে, তখন শুধু বই কেনে আর সারাদিন পরে। হ্যাঁ, এবার তার মধ্যেই নেশাগ্রস্ত হয়ে পড়ে, চুর হয়ে থাকে। আচ্ছা, একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে সাড়ে সাড়ে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার বোঝে পটল তুলতে হয় না। অর্থাৎ গাঁজা খেয়ে যেমন কি হয়, চোখের সামনে সাদা হাতি, গোলাপি হাতি কত রকম দেখা যাচ্ছে। বইয়ে বলছে তো, বই থেকে জ্ঞান নিচ্ছি। না, গাঁজা আমি কোনোদিন খাইনি, গাঁজা কোনোদিন খাইনি। আর কি, বেশি পরিমাণ ড্রিঙ্ক করলে লিভার পচে পটল তুলতে হবে, ঠিক আছে। ড্রিঙ্ক করলে বেশি বেশি পরিমাণ মদ্যপান করলে দেখা যাচ্ছে একসময় লিভার পচে পটল তুলতে হবে। কিন্তু বইটা এমন জিনিস যেখানে আদতে সেরকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। বলছে আমি নিজে করি, আমি একাধারে প্রডিউসার, কনজিউমার, তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার, এবং সেইটা খেয়ে নিজেই কনজিউমার। আর আরও বুঝিয়ে বলতে হবে, আমি একখানা বই প্রডিউস করছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। অর্থাৎ আমি বই তৈরি করলাম, সেই বইটা আমি বিক্রি করতে পারলাম না, তাহলে সেই বইটা আমি নিজে নিজেই পড়ছি। কিন্তু আমি মদ তত্ত্ব সেভাবে সম্ভব না যে আমি মদ তৈরি করছি, তৈরি করে বিক্রি করছি, আবার খাচ্ছি, এরকম তো সম্ভব না। আচ্ছা, আজকে হাফটা পড়ালাম, পরের দিন বাকি হাফটা পড়াবো, মঙ্গলবার দিন এটা শেষ করবো। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, শুধু বই। যাই হোক, মার্ক টুয়েন আমেরিকার একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, ঠিক আছে। তো মার্ক টুয়েনের লাইব্রেরি খুবই প্রসিদ্ধ ছিল, তার কারণ মেঝে থেকে ছাদ পর্যন্ত বিভিন্ন দিকে তার বই ছড়ানো থাকতো। এমনকি কার্পেটের ওপরেও গাদা গাদা বইয়ের স্তূপ থাকতো। চারিদিকে এতই বই যে পা ফেলা যেত না। তো তার এক বন্ধু মার্ক টুয়েনকে বলেছেন যে বইগুলো নষ্ট করছো কেন, একটা শেলফ জোগাড় করতেই তো পারো। কিন্তু সে শেলফ জোগাড় করতে পারেনি, তার কারণ বইগুলো তিনি চেয়ে চেয়ে আনতেন বন্ধুদের কাছ থেকে, কিন্তু সেই বন্ধুদের বেশিরভাগই বই ফেরত দিতেন না। আর তো সেই বইগুলো জমে জমে তার সেই রকম অবস্থা হয়েছিল। তাই বলছে যে শেলফ তো আর বন্ধুবান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না, অর্থাৎ সব বইগুলোই বেশিরভাগ তার ধার করা বই ছিল। তাহলে বলছে শুধু মার্ক টুয়েনই নয়, অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে আর কিছু বন্ধুবান্ধবের বই ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলায় সর্বপ্রকার বিবেক বর্জিত। তাদের কারণটা কী? তার মানে বলছে অনেকে আছে দেখা যাচ্ছে তার আত্মসম্মানবোধ এতটাই প্রখর যে কারোর কাছ থেকে কিছু নেবে না, তার প্রয়োজন পড়লে মরে গেলেও সে আর নেবে না। কিন্তু বইয়ের বেলায় সে বিবেক বর্জিত হয়ে যাচ্ছে, বই হচ্ছে নিয়ে আর ফেরত দিচ্ছে না। এর কারণটা কী? এর কারণও প্রাবন্ধিক একটা আরব পণ্ডিতের লেখায় পেয়েছেন। কি বলছেন? যে পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামাতে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ পয়সা কামানো, কিন্তু জ্ঞানীরা বলে জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। তাহলে এখন কোনটা সঠিক প্রশ্ন? দাবিটা কার সঠিক, ধনীর না জ্ঞানীর? তখন যেহেতু প্রাবন্ধিক নিজেও জ্ঞানের সন্ধানেই ঘোরে, তাই তার কাছে নিরপেক্ষভাবে বলা কঠিন যে আদতে কোনটা ঠিক, জ্ঞানীর কথা ঠিক নাকি ধনীর কথা ঠিক। কারণ তিনি বলতে গেলে তিনি নিজেই বলবেন যে জ্ঞানীর, তার কারণ তিনি যেহেতু জ্ঞান পিপাসু, তাই সেই কারণে তার কাছে কিন্তু ওই ধনীর পক্ষ নেওয়াটা এমনি কঠিন, যাই নিরপেক্ষ হওয়া কঠিন কাজ বলে তিনি কয়েকজন বিচক্ষণজনের কাছে জানতে চেয়েছেন। হ্যাঁ, তার উত্তরে তিনি পেয়েছেন, কি পেয়েছেন? বলছে ধনীর মেহনতের ফল হলো টাকা, মানে ধনী ইনকাম করছে টাকা,
সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময়েই দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারে ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। তারা দেখা যাচ্ছে কি, যদি কেউ জ্ঞানের হাতে হ্যাঁ ধন তুলে দেয়, তাহলে যে ধনী সে যেরকমভাবে খরচা করতে পারে তার থেকে অনেক ভেবে চিন্তে বুঝে শুনে কোথায় কতটা খরচা করা দরকার, কোথায় কতটা সেভিংস দরকার, সেইগুলো জ্ঞানীরা ধনীর চেয়ে অনেক ভালো করতে পারবে। ধনীরা কি, ওরা তো ধন পেয়ে তো অভ্যস্ত, তারা সেইগুলো আয়েসির কাজে ব্যয় করবে। ঠিক আছে, ফলে ভালো কাজে লাগাতে পারবে জ্ঞানীরা। এবার উল্টো দিক দিয়ে যদি ভাবা যায় যে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে বইয়ে, অর্থাৎ বই কিন্তু ধনীরা কেউ পড়ে না বা পড়তে পারে না, অর্থাৎ তাদের কিন্তু জ্ঞান লাভ সম্ভব হবে না। তাহলে দেখা যাচ্ছে একটাই জিনিস প্রমাণ হলো এর থেকে, যে আহ, জ্ঞানার্জনের জ্ঞানার্জন হলো ধনার্জনের চেয়েও মহত্তর, সেটা এখানে প্রমাণ হলো। তাই এই বক্তব্যটা এখানে বলেছেন প্রাবন্ধিক, আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন হ্যাঁ কিউইডি দিয়ে। কিউইডি হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যার নাম হচ্ছে কোড এরাট ডেমনস্ট্রেন্ডাম, অর্থাৎ যা প্রদর্শন করা হবে। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, তোমরা করে নিও, লিখে নিও। এটার মানেই কিন্তু প্রমাণিত। তোমাদের সেই ইংরেজিতেও এরকম থাকে, বলে এরকম কিছুটা লিখে প্রমাণ টাইপের দেওয়া থাকে, তো ওটা ল্যাটিনে কিউইডি দিয়ে শেষ করে, অর্থাৎ প্রমাণ হয়ে গেছে যে জ্ঞানার্জন ধনার্জনের চেয়েও মহত্তর। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। তাই বলছে কি, যারা প্রকৃত জ্ঞান জ্ঞানকে অন্বেষণ করেন তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে এই বই কেনার জন্য, কেননা বই কিন্তু জ্ঞানের ধারক। শুধুমাত্র বাংলাদেশকে ব্যতিক্রম, তার কারণ বাংলাদেশের বই নিয়ে কোনো রকম কোনো জ্ঞান নিয়ে মাথা ব্যথা হয় না। তোমরা এখনও বর্তমান পরিস্থিতি তো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের অবস্থা। সেদিন তাই পরেও তিনি বলেছেন, বাংলাদেশের একটা প্রসঙ্গ তিনি তুলেছেন। কোন প্রসঙ্গ? সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু বললেন, এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে। অর্থাৎ যারা একটুখানি হাইফাই সোসাইটির মানুষ, হ্যাঁ, তার একজন কাপলের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী গেছে স্বামীর জন্য পুরস্কার দেবে। ঠিক আছে, সেই পুরস্কার কিনতে গেছে, যে বিভিন্ন রকম এটা ওটা নেড়ে চেটে দেখছে কোনটা দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু কোনোটাই তার মনোপুত হচ্ছে না, যে কোনটা কিনবে সেটা সে বুঝতে পারছে না। যেখানেই হাত দিচ্ছে সেইগুলো সবই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে, অর্থাৎ সে অর্থবান মানুষ। এবার দেখা যাচ্ছে শেষটাই দোকানদার নিরাশ হয়ে বলছে, তাহলে একটা ভালো বই দিতে পারতেন তো, বই দিলে তো ভালো হলো। এটা কিন্তু বাংলাদেশের ঘটনা। তখন আমার গর্বিনী, মানে যে যার নিজের স্বামীর প্রতি বা নিজের প্রতি গর্ব, তাই গর্বিনী বলা হয়েছে, নাসিকা কুঞ্চিত করে নাক সিটকে বলছে যে সেও তো ওর একখানা রয়েছে। তার মানে ভাবো যে একখানা বই, সেটাই তাদের পক্ষে নাকি যথেষ্ট। ঠিক আছে, তাই বাংলাদেশ কতখানি বই বা জ্ঞানের থেকে দূরে থাকে, এই লাইনটাই একমাত্র তার প্রমাণ। অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। অর্থাৎ এই এটার সম্পূর্ণ বিপরীত একটা দিক দেখানো হচ্ছে। বাংলাদেশ যেমন বইয়ের প্রতি কোনো টান নেই, কোনো জ্ঞানান্বেষণের স্পৃহা নেই, সেইখানে দেখা যাচ্ছে কি ফ্রান্সের বিপরীত। তার কারণ কাউকে মারাত্মক অপমান করতে হলে তারা ওই জিনিস দিয়েই করে, অর্থাৎ জ্ঞান বা বই, এই এই সম্পর্কিত বিষয় দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তো কেউ যদি আপনাকে বেইজ্জত করতে চায়, তবে আপনাকে অপমান না করে অপমান করছে দেশকে। আর দেশকে কথা বলা মানে কি, দেশের বিরুদ্ধে কথা বলা মানে তার আরও বেশি রাগ হবে। তার নিজের সম্মান নিয়ে কথা বললে অতটা রাগ হবে না, তো তার দেশকে নিয়ে বলবে। তেমনভাবেই যদি বই নিয়ে, যার বইয়ের প্রতি ভালোবাসা, তার যদি বইয়ের সম্পর্কে কিছু বলা হয়, তখন সে কিন্তু রিয়াকশান যথেষ্ট কঠিনভাবে দেবে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণ নিয়ে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন। অর্থাৎ দেশ সম্পর্কে যদি কিছু বলা হয়, তাহলে কিন্তু তাদের বিশাল মানে লাগে। যেমন দেখো, এই এখন এই যে বাংলাদেশের বিষয় নিয়ে ইন্ডিয়ারা বলতে শুরু মানে বিভিন্ন রকমভাবে বলে যাচ্ছে, ট্রোল করছে। আবার ইন্ডিয়ার অনেক বিষয় নিয়ে বাংলাদেশও ট্রোল করে যাচ্ছে। তো একে অপরের দেখো দেশ নিয়ে ট্রোল করছে, কিন্তু আর সেইগুলো কিন্তু
তার কমেন্টস দেখেই বোঝা যায় যে কত পরিমাণ সেগুলো মানুষের গায়ে লাগছে। ঠিক আছে, এইবার এটা কিন্তু দেশভক্তির একটা নিদর্শন। সে মূর্খ হতে পারে, কিন্তু দেশের প্রতি ভক্তি তো থাকে সবারই। আচ্ছা, আদ্রেজিদের মেলা বন্ধুবান্ধব ছিল। হ্যাঁ, আদ্রেজিদে তিনিও ফরাসি একজন সাহিত্যিক, কথা সাহিত্যিক। ফরাসির আদ্রেজিদে তার অনেক বন্ধুবান্ধব ছিলেন। তার মধ্যে তিনি একজন লেখক, তাই তার বন্ধুবান্ধবের বেশিরভাগই ছিল লেখক। তাই তিনি রাশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। অর্থাৎ রাশিয়া, সোভিয়েত বলতে রাশিয়া, সোভিয়েত রাশিয়া, তার তার বিরুদ্ধে তিনি সেখানে ঘুরতে গেছিলেন, তার কোনো কিছু খারাপ লেগেছে, সেটার বিরুদ্ধে একটা মানে সমালোচনামূলক বই লিখেছিলেন। প্যারিসের স্তালিনীয়রা তখন জিদের পেছনে গালিগালাজ কটুকাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তোলে। এইবার স্তালিনীয়র একটা জাতি, ঠিক আছে, তো তারাও কিন্তু এর পিছনে যখন মানে গায়ে লেগেছে, দেশের বিরুদ্ধে কোনো কথা বলেছে, তখন তারাও কিন্তু এই জিদের হচ্ছে নিয়ে বিভিন্ন রকম বই লিখেছে এবং তাকে ভুল প্রমাণ করার জন্য তাকে বিভিন্ন রকম তার নেগেটিভ কথাবার্তা প্রচার করেছিল। কিন্তু জিদ ভেবেছিল, তার বন্ধুবান্ধবরা যেহেতু সবাই লেখক, তারা ভেবেছিল যে এর পাশে এসে হয়তো দাঁড়াবে। কিন্তু দেখা যাচ্ছে কি, জিতের জন্য কেউ আর লড়াই করতে আসেনি। হ্যাঁ, সবাই শিক্ষিত, কিন্তু কেউ লড়াই করতে তার পাশে তিনি পাননি। তখন ভাবলেন যে এদের একটা শিক্ষা দিতে হবে। তখন কি করলো? তখন তিনি একটা কাগজে বিজ্ঞাপন বের করলেন এবং বললেন যে আমি আমার লাইব্রেরিখানা বেচে দেবো। ঠিক আছে, এতে কীভাবে শিক্ষা হলো? দেখা যাচ্ছে যে সেখানে গিয়ে জিদের যেসব লেখক বন্ধুরা তাকে বই দেয়, বই দান করার সময় বইয়ের ভেতরে নিজের হস্তাক্ষরটা করে বই দান করে সবাই। ঠিক আছে, তো বই যখন দান করছিল, তার মধ্যে সেই স্বাক্ষর সহ, অর্থাৎ তাদের লেখকের স্বাক্ষর সহ সেটা বিক্রি করে দিচ্ছিল। হ্যাঁ, এবার সেইগুলো আবার কি নিলামে দাম তুলে সেই বইগুলো বিক্রি করে দিচ্ছিল। অর্থাৎ এইগুলো তার কাছে জঞ্জাল ছিল। অর্থাৎ তিনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের লেখা বইগুলো বিক্রি করে দিচ্ছিল। এইবার সেইটা নিয়ে চারিদিকে হাহাকার পড়ে যায়। এইবার তাই কী করবে? এবার তাদের নিজের মান সম্মান রক্ষা করার জন্য সেই অপমানিত লেখকরা ডবল ট্রিপল দামে লোক পাঠিয়ে সেই বইগুলো ক্রয় করে নিয়েছে। হ্যাঁ, যেন তার কাছে কোন কোন বই রয়েছে কেউ না জানতে পারে। ঠিক আছে, তার বন্ধুত্বের লিস্টে কারা রয়েছে সেটা না জানতে পারে, সেই জন্যে নিজের মান সম্মান বাঁচানোর জন্য হচ্ছে তাড়াতাড়ি করে সব বইগুলো কিনে নিয়েছিল, নিজেদের বই নিজেরাই। আচ্ছা, শুনতে পাই এরা নাকি কখনো জিতকে ক্ষমা করেননি। অর্থাৎ প্রাবন্ধিক শুনতে পেয়েছিলেন যে ওরা পরবর্তীতে জিতের আরও বিরোধী হয়ে উঠেছিল। অর্থাৎ তিনি একরকম উচিত শিক্ষা দিয়েছিলেন, তাদের সই করা বইগুলোই বিক্রি করে, অর্থাৎ তাদের সম্মান বিক্রি করে দিচ্ছে, এরকম একটা ভাব করেছিল। আচ্ছা, আর কি বলবো, কত বলবো, বাঙালি কি চেতনা হবে? অর্থাৎ বাঙালি হচ্ছে জ্ঞান পাপী। ওই জন্য বাঙালিদের ভেতরে জ্ঞান থাকলেও সেটা প্রকাশ হয় না, মানে বাঙালির চেতনা থাকলেও সেটা প্রকাশিত হয় না। ওই জন্য তিনি বিভিন্ন রকমভাবে সেখানে ঘা মারছেন। তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। অর্থাৎ বাঙালির জ্ঞান তৃষ্ণা আছে, তাই কবি বলছেন, প্রাবন্ধিক বলছেন, আমার বেদনাটা সেইখানেই। বাঙালি যদি হটেনটট হতো, অর্থাৎ একটা আদিম উপজাতি, ঠিক আছে, হটেনটট, তবে কোনো দুঃখ ছিল না। অর্থাৎ বাঙালি যদি নিম্নবর্গীয় মানুষ হতো, তাহলে কিন্তু তাদের কোনো দুঃখ ছিল না। কিন্তু বাঙালি তো উৎকৃষ্ট একটা জাতি। এরকম অদ্ভুত সংমিশ্রণে আমি ভূভারতের কোথাও দেখিনি। মানে তার জ্ঞান তৃষ্ণা আছে, কিন্তু সে বই কিনতে চায় না। বাঙালি এটা অদ্ভুত জাতি। জ্ঞান তৃষ্ণা তার বলে যে বই কেনার বেলায় অবলা, মানে বলে কি পয়সা নেই। মানে তার জ্ঞান তৃষ্ণা আছে, চাই যে জ্ঞানী হতে, কিন্তু টাকা নেই। অথচ দেখা যাচ্ছে কোনো কোনো বেশরমে বলে বাঙালির পয়সার অভাব বটে। কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাউন্টারে কিউ থেকে? মানে বলছে কি, সিনেমা দেখতে গেলে তার টিকিটের বেলায় টাকা থাকছে, এদিকে বই কেনার সময় টাকা থাকে না। আচ্ছা, থাক আমাকে খামোখা চটাবেন না। অর্থাৎ প্রাবন্ধিক বাঙালির প্রতি এই নিয়ে একটা বিশাল পরিমাণ
একটা বৃত্তৃষ্ণা আছে। যে বৃষ্টির দিন খুশ গল্প লিখবো বলে কলম ধরেছিলুম, তাই তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানে, কিন্তু গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি আরব উপন্যাসের গল্প থেকে। অর্থাৎ শেষ শেষ মুহূর্তে তিনি আরেকটা উচিত শিক্ষা দেওয়ার জন্য বা বইয়ের গুরুত্ব বোঝানোর জন্য আরেকটা গল্পের কথা বা গল্পের প্রসঙ্গ, এখানে দেখো এই বইয়ে, এই প্রবন্ধের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন বইয়ের গুরুত্ব বোঝানোর জন্য। তিনি শেষটা, হ্যাঁ, গূঢ়ার্থ মানে ভেতরের যে অন্তর্নিহিত অর্থ, কতটা গুরুত্বপূর্ণ অর্থ, সেটা বুঝতে পেরেছিলেন আরব উপন্যাসের গল্প থেকে। অর্থাৎ বইয়ের গুরুত্ব কতখানি। আমাদের দেখো পাঠ্যাংশের কিন্তু শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বইয়ের প্রসঙ্গ তুলে ধরেই বইয়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন তিনি, বারংবার চেষ্টা করেছেন। শেষেও চেষ্টা করে গেছেন, যে বলেছেন চেষ্টা করব না, একটা খুশ গল্প বলবো, সেই খুশ গল্পটা বলেও তার মধ্যে দিয়েও তিনি চেষ্টা করে গেছেন তার বইয়ের গুরুত্ব বোঝানোর। কীরকম? একটা আরব্য উপন্যাসের গল্প, আরবীয় উপন্যাস, আরব দেশের, আরব্য রজনী। আচ্ছা, এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পারে তাকে খুন করেন। অর্থাৎ হেকিম জানতো যে রাজা তাকে খুন করবে, তাই জন্য সেটা কোনো ব্যবস্থা করেছিল। আর বইয়ের মধ্যে এমন কিছু ছিল যেটা রাজার খুব দরকার ছিল। বইটা তাকে খুন করার পরে হস্তগত তো করতে পেরেছে, কিন্তু সেই বইটা হজম করতে পারেনি। কীরকমভাবে? কেননা রাজা তখন যেই বইটা কিনেছে, বহুদিন ধরে তার দরকার ছিল বইয়ে কী আছে, লেখাগুলো ভালো করে পড়বে, তাই বই হস্তগত করার পরেই বই পড়তে লেগে পড়েছে। হ্যাঁ, চারিদিকে সব জ্ঞান শূন্য হয়ে বই পড়ে গেছে পরপর, কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছেন যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুথু নিয়ে জোড়া পাতা ছাড়িয়ে পাতা উল্টাচ্ছেন। তার মানে কি, ইচ্ছা করে করে বইয়ের মাঝখানে এমন এমন কিছু দিয়ে গেছে যে বইটার একটা পৃষ্ঠার সঙ্গে আরেকটা পৃষ্ঠা আঠার মতন লেগে লেগে আছে। কিন্তু আর হেকিম কিন্তু জানতো যে তাকে রাজা মারবে, তাই জন্য সে এমন একটা উপায় অবলম্বন করেছিল যে যেন রাজারও প্রাণ যায়। সেটাই বুদ্ধিমত্তার পরিচয় বা তার জ্ঞানের পরিচয়। বই পড়ে তার যে জ্ঞানটা হয়েছিল, সেই জ্ঞানের পরিচয় তিনি এখানে দিয়েছেন। যে পাতা উল্টাচ্ছেন, এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি করেছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। তাহলে হেকিমের জীবনের দাম বেশি না ওই রাজার জীবনের দাম বেশি? রাজার জীবনের দাম অনেক অংশে বেশি। তাই একটা হেকিমের ইজিক্যাল টু হিসাবে রাজাকে কোনোদিন ধরা যায় না। কিন্তু এখানে জ্ঞানের দিক দিয়ে রাজার অনেক অর্থ থাকতে পারে, কিন্তু জ্ঞানের দিক দিয়ে কিন্তু হেকিম বৃহত্তর প্রমাণ রেখে গেছে। কীভাবে? হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গেছিলেন। কীভাবে? পাতার কোনায় কোনায় মাখিয়ে গেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। মানে কি, বারবার মুখ থেকে থুতু নিয়ে নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে, আর ওই বিষে হাত দিচ্ছে, ওই আঙুল আবার গালে দিচ্ছে, ইচ্ছা করে করে সেইখানে দিয়ে গেছিল। রাজাকে এই প্রতিহিংসার খবরটি হেকিম রেখে গিয়েছিল কেতাবের শেষ পাতায়। অর্থাৎ একদম শেষে, হ্যাঁ, লিখে গিয়েছিল যে কেন এই কাটা করেছে। যে এবার সেটা পড়ে রাজা মৃত্যুর দিকে ঢলে পড়ে। অর্থাৎ বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, তাই মরার ভয়ে কেনা বা বই পড়া ছেড়ে দিয়েছে। তাই মনে হচ্ছে যেন বাঙালিরা বই পড়া হয়তো মানে ছেড়ে দিয়েছে। তার মেন কারণ হচ্ছে সে হয়তো গল্পটা জানে যে আমি হয়তো এটা পড়তে পড়তে মরে যেতে পারি, ব্যঙ্গ করেই তিনি বলেছেন। ঠিক আছে? তো এখানে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বইয়ের প্রয়োজনীয়তায় তিনি আমাদের উপলব্ধি করানোর চেষ্টা করেছেন।